অভ্যুত্থানের এই এক দফার দুইটা মানে লাইন ছিল, শেখ হাসিনার পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তারা এখন তাদের ক্ষমতায় টিকে থাকা, মোর পাওয়ার, ওই জিনিসটাতে ফোকাসড। সবার আগে বিএনপি। নুরুল হক নূরের মেরুদণ্ডটা এতটাই বাঁকা হয়ে গিয়েছে এবং এতটাই দলীয় দাস হয়ে যাচ্ছে দিনে দিনে যে ছাত্রদল যেটা করেছে, ছাত্রদল নামটা সে মুখে নিতে পারতেছে না। 100 জন রাশেদ খানকে একদিকে দিলে, আরেকজন নাসিরুদ্দিন পাটোয়ারিকে একদিকে দিলে, আমি তো চোখ বন্ধ করে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিব। তখন আমি ডিটারমাইন্ড ছিলাম, আমার যা হয়ে যাক, আমাকে মেরে ফেলুক, কিন্তু আমি এখান থেকে কোনো দিন এক চুলো নড়ব না। আমি ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এটা অস্বীকার করার কিছুই নেই। তো এরপরে আমার যখন সুযোগ হয়েছে আমি সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আজ 5ই আগস্ট, রক্তাক্ত জুলাইয়ের 2 বছর পূর্ণ হয়েছে আজকে আমাদের ঢাকা মিলের অতিথি হিসেবে যুক্ত আছেন জুলাই গণঅভ্যুত্থানের একজন মহানায়ক, যাদের নেতৃত্বে মূলত জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। ঢাকা মিলের আজকের অতিথি হিসেবে যুক্ত আছেন জনাব সার্জিস আলম, যিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের ভূমিকা পালন করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? শুরুতেই আপনার কাছে জানতে চাই, আজকে 2 বছর পূর্ণ হলো জুলাই গণঅভ্যুত্থানের। তো জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল বা প্রত্যাশা ছিল, সেটি আসলে কতটুকু পূর্ণ হয়েছে বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে এটা আসলে আমাদের যে ক্ষতটা, বাংলাদেশের সামগ্রিকভাবে আমাদের চিন্তায়, মননে, মগজে, কালচারে, আমাদের সিস্টেমগুলোতে, এটা একটা দীর্ঘ সময়ের ক্ষত। প্রথমে এটা মনে করছিলাম যে এটা স্বাধীনতা পরবর্তী 55 বছরের ক্ষত। তারপর মনে হলো যে না, এর আগেও তো পাকিস্তান যে আমল ছিল, ওই সময়ও তো আমরা এমন একটা করাপ্টেড কালচারের মধ্যে দিয়ে এসেছি। এর আগে ব্রিটিশ আমল, শোষণের কালচারের মধ্যে দিয়ে এসেছি, বৈষম্যের কালচারের মধ্যে দিয়ে এসেছি। সো এটা অনেকটা মনে হচ্ছে ব্যাপারটা আমাদের রক্তে প্রথিত হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের পরে অন্তত এই 2 বছরে কিংবা ওই সময় যতটা প্রত্যাশা ছিল ততটা তো পূরণ হয়নি। কিন্তু আমি একটা জিনিস মনে করি যে একটা পরিবর্তনের ধারা সূচিত হয়েছে। সেটা হচ্ছে, আপনি দেখবেন যে 24-এর আগে তরুণ প্রজন্মের রাজনীতিতে অংশগ্রহণ সেভাবে ছিল না, মতামতও সেভাবে দেওয়া হতো না, এবং একটা আই হেইট পলিটিক্স এই টাইপের একটা মানসিকতা ছিল। সেখান থেকে বের হয়ে এসে তারা রাজনীতিতে অংশগ্রহণ করছে, মতামত দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি এখন যে কোনো পলিটিশিয়ান, আমলা বা যে কেউ যে কোনো কিছু করেই পার পেয়ে যাচ্ছে না, ওই সুযোগটা এখন আর নাই। এবং আগের যে রাজনৈতিক কালচারগুলো ছিল, ওই একই কালচার যদি কেউ কন্টিনিউ করে, তাহলে রাজনীতিতে তার জন্য প্রাসঙ্গিক থাকা খুবই কঠিন হয়ে যাবে। তো আমার যেটা মনে হয় যে জুলাই গণঅভ্যুত্থানের যে 5ই আগস্ট হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, এটা একটা অর্জন। এর পরবর্তীতে বিগত ইন্টারিম সরকারের সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের রোডম্যাপ আমাদের সামনে এসেছে। যদি এগুলো আরও বাস্তবায়ন যদি ওই টাইমে হয়ে যেত তাহলে ভালো হতো। তো এই রোডম্যাপটাও আমাদের একটা অর্জন। এখন বিএনপি সরকার গঠন করেছে, ইতিমধ্যে কিছুগুলো অধ্যাদেশ তার আইনে পরিণত করেছে, কিন্তু গুরুত্বপূর্ণগুলো এখনো করে নাই। তো সেটা যদি করে এবং যদি গণভোটের রায় বাস্তবায়ন করে, তাহলে এটা একটা অর্জন হবে। ধীরে ধীরে এই সংস্কার না করে, তাহলে আমরা এটা মনে করি যে বিএনপি 5 বছর তাদের জন্য ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। কারণ তারা তো মানুষের সাথে প্রতারণার মধ্য দিয়ে টিকে থাকতে চাচ্ছে, এটা কিন্তু সম্ভব হবে না। এবং আপনি দেখবেন এই যে ওসমান হাদির মতো মানুষেরা তারা জীবন দিয়ে গেল, প্রত্যেকটা জেলা উপজেলা যখন আমরা যাই, মানুষ, তরুণ প্রজন্ম এই কথাটা বলে, ওসমান হাদি হত্যার বিচারটা করেন, এবং তারা এটাতে কানেক্টেড ফিল করে। তো সামগ্রিকভাবে মনে হয় যে প্রত্যাশিত পরিবর্তন হয়নি, কিন্তু পরিবর্তনের ধারা সূচিত হয়েছে। আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, দিনমজুর, রিক্সা চালক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দলের নেতারা বা সবাই অংশগ্রহণ করেছিল। দলমত নির্বিশেষে সবাই এখানে নেমে এসেছিল। হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু ইদানিং এমন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে ঐক্যে কোথাও ফাটল ধরেছে, বা জুলাইয়ের যে একটা শক্তি ছিল সেই শক্তিতে একটা ফাটল বা অনৈক্য তৈরি হয়েছে। এর পিছনে আসলে কারণ হিসেবে আপনি কী দেখেন?
না, প্রথমত হচ্ছে জুলাইয়ের সময় আন্দোলনে এটা তো কোনো দলীয় ব্যানারে আন্দোলনটা ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিল। এবং সেখানে যারা সমন্বয়ক হিসেবে ছিল তারাও ব্যাপারটা এরকম না যে একদম দলীয় মেইন স্ট্রিম পলিটিক্স করে আসা, ব্যাপারটা এরকমও না। তো সেই জায়গা থেকে মানুষ তাদের প্রতি একটা আস্থা ছিল, গণমানুষ নেমে এসেছে, একদম দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ নেমে এসেছিল রাস্তায়। এখন সেখানে যেমন ধরেন বিএনপি তার ছাত্র সংগঠন বা যুব সংগঠন, জামায়াত তাদের অঙ্গ সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অঙ্গ সংগঠন সহ এরকম অনেকেই একদম দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সিভিল সোসাইটি, শিক্ষক, কৃষক, মজুর, শ্রমিক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা সবাই নেমে এসেছিল। এখন অভ্যুত্থানের যে এক দফার যে আংশিক অংশ যেটা হচ্ছে শেখ হাসিনার পতন, অভ্যুত্থানের এই এক দফার দুইটা লাইন ছিল, এক শেখ হাসিনার পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো শেখ হাসিনার পতন হওয়ার পরই যারা বিভিন্ন পলিটিক্যাল ঘর থেকে এসেছিল তারা কিন্তু তাদের ঘরে ফিরে গিয়েছে। ধরেন ছাত্রদল এখন বিএনপির সাথে আছে, শিবির জামায়াতের সাথে, বা আমাদের অভ্যুত্থানের অনেক সহযোদ্ধা এনসিপির সাথে আছে, এরকম এক একজনের সাথে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার ক্ষেত্রে এইখানে যে ইউনিটিটা থাকা দরকার ছিল, এই ইউনিটিটা এখন সেভাবে নাই। কেন নাই? কারণটা হচ্ছে সবাই তাদের রাজনৈতিক দলের এজেন্ডাটাকে এখন মোর প্রায়োরিটি দিচ্ছে। শেখ হাসিনার পতনের সময় শেখ হাসিনার পতনের এজেন্ডাটাকে দলের এজেন্ডার চেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল বলে ওটা ঐক্যবদ্ধভাবে সম্ভব হয়েছিল। আবার আমি এটাও মনে করি যে শেখ হাসিনার পতনের পরে যে যার দলে যাবে এটাও স্বাভাবিক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে সংস্কারের প্রশ্ন, সিস্টেমগুলো ঠিক করার প্রশ্ন, এই জায়গায় আমরা ইউনাইটেড হতে পারছি কি না, এটাকে মোর প্রায়োরিটি দিতে পারছি কি না, এবং এটা কাদের দিতে হবে? যারা ক্ষমতায় থাকবে। ইন্টারিমের সময় ইন্টারিম ক্ষমতায় যখন ছিল তখন তাদেরকে প্রায়োরিটি দিতে হতো, যতটা দেয়া দরকার হয়তো ততটা পারেনি, চেষ্টা করেছে। কিন্তু এরপরে বিএনপি সরকার যতটা দেওয়া দরকার ইন্টারিমের ধারে কাছেও তারা দিচ্ছে না। তারা এখন তাদের ক্ষমতায় টিকে থাকা, মোর পাওয়ার, ওই জিনিসটাতে ফোকাসড সবার আগে বিএনপি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমাদের ধরেন, নাহলে তো আমাদের তাদের সাথে এত দ্বিমত করার কিছু নেই। বিএনপি যদি গণভোটের রায় বাস্তবায়ন করে, বিএনপি যদি অধ্যাদেশগুলোকে সবগুলোকে আইনে পরিণত করে, তাদেরকে আমরা কি নিয়ে তখন বিরোধিতা করব? তখন হয়তো আমরা নাগরিক অধিকার নিয়ে কথা বলবো, কিন্তু ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তো তাদের সাথে আর বিরোধিতা করার আমাদের কিছু থাকবে না। কিন্তু এখন বিরোধিতা কেন করছি? কারণ তারা তো এটার সাথে সরাসরি প্রতারণা করছে। তারা যে কমিটমেন্টগুলো দিয়েছিল, জনগণ 70% ভোট দিয়েছে, সেগুলো তারা মানছে না। তো সেই জায়গা থেকে দলীয় একটা বিভাজন হয়েছে। এখনকার বিভাজনটা মোর দলীয়র চেয়ে কারা সংস্কারের পক্ষে, কারা পক্ষে না, কারা পুরনো অপকালচারগুলোর পক্ষে, কারা পক্ষে না। আমরা এটার পক্ষে না। বিএনপি যদি এটার পক্ষে হয় তাদের বিরুদ্ধে আমাদের এই ফাইটটা চলবে। এটা নিয়ে আমরা বিন্দুমাত্র পিছু হটার মানুষ নই। না, প্রথমত এটা তাদের পুরনো অভ্যস্ততা। তারা এই রাজনীতিতে অভ্যস্ত ছিল একদম 1978 সাল থেকে শুরু করে 2006, 7, 8 সাল, 9 সাল পর্যন্ত এই কালচারে অভ্যস্ত ছিল। পরবর্তীতে তারা যখন বিরোধী দল হিসেবে কিংবা এই বিগত আওয়ামী লীগের 16 বছরের জুলুমের শিকার ছিল, আমরা মনে করেছিলাম তাদের মনে হয় একটা তাদের ভিতর থেকে একটা এসেছে যে এই জিনিসগুলো তারা আর করবে না, এগুলোর বিরুদ্ধে তারা কথা বলছে, তারা জুলুমের শিকার। কিন্তু আমরা দেখলাম তাদের ওই যে অনুতপ্ত হওয়া, এটা আসলে তারা হয় নাই, এবং ওই কালচারটা তারা এখনও প্রয়োগ করছে একদম ছাত্রলীগের কায়দায়, আওয়ামী লীগের কায়দায়। এগুলো তো আওয়ামী লীগ ছাত্রলীগের কাজ ছিল, চোখ উঠিয়ে ফেলা, গুম করা, খুন করা। তো একই কাজ বিএনপি কীভাবে করতে পারে? এবং এখানে একটা সমস্যা হচ্ছে তাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ, তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, এবং তারা সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যা বলার মতো তাদের গার্ডস নাই। তারা অন্তত এইটুকু যদি স্টেটমেন্ট পাওয়া যেত যে যেটা হয়েছে, ছাত্রদল যেটা করেছে এটা করা ঠিক করে নাই, এবং এটার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, এইটুকু একটা স্টেটমেন্টগুলো আমরা ভাবতাম যে একটা ঘটনা হয়ে গিয়েছে, তারা এটার জন্য অনুতপ্ত হয়েছে, ঠিক আছে, আশা করি এটা পুনরাবৃত্তি হবে না। কিন্তু বিএনপি সরকারের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মাঠ পর্যায়ে কারো মধ্যে বিন্দুমাত্র কোনো অনুতপ্ত, অনুশোচনা কিংবা এটা যে ভুল হয়েছে এটার যে বিচার করবে তারা, পুনরাবৃত্তি হবে না, এই ধরনের কোনো কথা শুনিনি। বরং গতকালকে এখন ওই বিএনপির লেজ ধরে রাজনীতি করা নুরুল হক নূরকে দেখলাম আমরা যমুনা টিভির একটা টকশোতে বলল যে যারা এটা করেছে এটাকে তারা
সমর্থন করে না, তবে এটা হচ্ছে কোনো ধরনের হামলা না, এটা হচ্ছে মারামারির মতো ঘটনা। মানে নুরুল হক নূরের মেরুদণ্ডটা এতটাই বাঁকা হয়ে গিয়েছে এবং এতটাই দলীয় দাস হয়ে যাচ্ছে দিনে দিনে যে ছাত্রদল যেটা করেছে, ছাত্রদল নামটা সে মুখে নিতে পারতেছে না। আর 2 নম্বর হচ্ছে এই যে জিনিসটা, এটা যে হয়েছে, এটা যে একক হামলা, আমরা তো জাস্ট গাড়িতে বসে থেকে প্রোগ্রাম থেকে চলে যাচ্ছিলাম, তার সন্ত্রাসী ছাত্রদলের বাহিনী রড নিয়ে আসলো, ইট নিয়ে আসলো, হকি স্টিক নিয়ে আসলো, পাথর নিয়ে আসলো, ওইগুলো দিয়ে হামলা করলো। এটা তো ভিডিওতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আমরা শুধু মায়ের ওখানে খেতে হচ্ছে আমাদের নেতাকর্মীদেরকে। তো ওইটুকু স্বীকার করার মতো তাদের মেরুদণ্ড নাই, এমন হচ্ছে এদের অবস্থা। এরা নাকি বিগত লম্বা সময় ধরে নির্যাতিত ছিল, তো এদের ভিতরে তো ওই একই রক্ত, একই কালচার যেটা আওয়ামী লীগের মধ্যে ছিল। এবং যেই জিনিসটা আমরা দেখছি যে ধরেন আমাদেরকে এই ধরনের হামলার পরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এমন এত মানে ফালতু নিচু স্তরের নোংরা মানসিকতার প্রকাশ পেয়েছে যে সেখানে ফোন চুরির মামলা দেওয়া হয়েছে। এখন ব্যাপার হচ্ছে কি, মানে ধরেন ওইখানে জিকে গৌসরা কিংবা বিএনপিরা ছাত্রদলের সন্ত্রাসীদেরকে ব্যবহার করে ওইখানে ইয়াবা ব্যবসা করায়, চাঁদাবাজির ব্যবসা করায়, টেন্ডারবাজির ব্যবসা করায়, মানুষকে ধমক দিয়ে জলমহল, পাথর, বালুমহলে লুটপাটের ব্যবসা করায়। এখন এইসব চুরি বাটপারি করে তাদের কাছে ভালো ফোন থাকতেই পারে, কিন্তু আমরা তো সব সময় মানে ওইটুকু মানে মাথায় আছে, ওদের কাছে যা আছে সব চাঁদাবাজির, অপকর্মের টাকার। তো অন্তত আর যাই হোক, মৃত্যুর আগে পর্যন্ত ওই দিকে তো আমাদের নজর যাওয়ার কোনো সুযোগ নেই। তো এখন সমস্যাটা হচ্ছে যে তাদের মধ্যে আসলে কোনো আত্ম অনুশোচনা এই ধরনের কিছু নেই। কিন্তু আমরা এইটুকু বলি, আমাদেরকে যদি তারা মনে করে যে আমাদেরকে তারা হামলা করবে, কণ্ঠরোধ করবে, এটা করে আসলে কোনো দিন তারা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। খুব স্বাভাবিকভাবেই ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরাও বলেছি 2-1 শব্দ চয়নে সতর্ক হতে, 2-1 বাক্য চয়নে সতর্ক হতে, এটা আমরা আমাদের জায়গা থেকে বলেছি এবং তিনি সেটা চেষ্টাও করছেন। কিন্তু তার মানে এই না যে কথার জবাব আপনি রড দিয়ে চোখ উঠিয়ে নেবেন, তার মানে এই না আপনি কথার জবাব হকি স্টিক দিয়ে এনে রক্তাক্ত করে নেবেন। এটা যদি করেন, এটা আওয়ামী লীগের ওই স্বৈরাচারী ফ্যাসিবাদী কায়দা। সো এটা যদি তারা করে, তারা কত মারতে পারে, কত চোখ উঠাতে পারে আমরাও দেখব, কিন্তু ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করব। এই ঘটনাগুলো ঘটতেছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখেছি যে রাশেদ খানকে তিনি যেমনটি বলেছেন যে যদি আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে কোনো কর্মসূচিতে না নেন বা হচ্ছে তাকে যদি কোনো জায়গায় না নেন, তাহলে হচ্ছে তিনি সহযোগিতা করবেন বা বিএনপি সহযোগিতা করবে। এই বিষয়টিকে কীভাবে দেখছেন? না, ওগুলো বলতেই পারে, আসলে নতুন পদ পদবি পেলে অনেকের মাথার ভারসাম্য ঠিক থাকে না, তো এরকম অনেকে বলতেই পারে। মানে আমার কাছে তো আমাকে 100 জন রাশেদ খানকে একদিকে দিলে, আরেকজন নাসিরউদ্দিন পাটোয়ারিকে একদিকে দিলে, আমি তো চোখ বন্ধ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিব। সো রাশেদ খানের সে চাইলেও দেখে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিব না। এটা তো হলে আস্তে আস্তে প্রত্যেকটা মানুষকে সিঙ্গেল আউট করার মধ্য দিয়ে মানে একটা দলকে আক্রমণ করে ধীরে ধীরে ছোট করা। এটা তো ছিল আওয়ামী লীগের কায়দা। আওয়ামী লীগ এভাবে ট্যাগিং করতো না, ও জামাত, ও শিবির, ও বিএনপি, ও ছাত্রদল, ও উগ্রবাদী, এরকম ট্যাগিং করতে করতে, ফ্রেমিং করতে করতে যেটা করতো যে কর্নার করে ফেলতো। তো ওই সুযোগ তো আমরা দিব না। এবং এর ধরেন গতকালকে আমরা বেশ কয়েকজন, ইভেন নুরুল হক নূর, উনি যমুনা টিভিতে এনসিপি নিয়ে একটা মন্তব্য করেছেন, কি জানি এনসিপি কি একটা জিনিস বললেন, না এরকম মানে হ্যাঁ মানে এরকম একটা এনসিপি নিয়ে খুবই নেগেটিভ কথা বলেছে, যেটা আসলে আমরা আমাদের জায়গা থেকে অ্যাকসেপ্ট করতে পারি না। এখন পারি না দেখে নুরুল হক নূর ওই যমুনা টিভি থেকে বের হওয়ার পরে এনসিপি নেতাকর্মীরা কি ওনাকে হচ্ছে ওনার গাড়ি ভাঙচুর করবে, ওনাকে পিটাবে, ওনার চোখ তুলে ফেলবে? এটা কি হইতে পারে? ওনার কথার জবাব আমি কথা দিয়ে দিব। তো সেই জায়গা থেকে যদি ওনারা ওনাদের জায়গা থেকে মনে করে যে এভাবে ট্যাগিং ফ্রেমিংয়ের মধ্য দিয়ে ওনারা একটা দলকে আসলে কর্নার করবে, এই সুযোগ আমরা হইতে দিব না। বরং ওনাদেরকে অনুরোধ করব যে দয়া করে, এতদিন তো জুলুমের শিকার ছিলেন, একটা দলের এইভাবে দাস হয়ে যায়েন না এবং নিজের বিবেকবোধকে বন্ধক দিয়েন না। একটু ফেসবুক কমেন্ট সেকশনগুলোতে, ইউটিউবের কমেন্ট সেকশন চেক করবেন, মানুষ আপনাদেরকে কীভাবে গালি দেয়। তো আমরা এই জন্য আপনাদেরকে আহ্বান করব যে ওই বিবেকবোধটা জাগ্রত রাখেন। বয়স আপনাদেরও অনেক দিন আছে রাজনীতি করার, অন্যথায় রাজনীতিতে আগামীতে আপনারা অপ্রাসঙ্গিক হয়ে উঠবেন। আমরা যেমনটি দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রথমেই হামলাটা আসে আপনার উপরে, অর্থাৎ আপনাকে হলে ঢুকতে বাধা দেয়।
এরপরে যখন জুলাই গণঅভ্যুত্থানের সফলতা বা আমরা যে 5 আগস্টে যেমনটি দেখেছি যে শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে, ঠিক তার কয়েকদিন আগে আপনাকে আবারও ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজন তাদের দলের অংশ হিসেবে প্রচার করতে চেয়েছিল এবং বিভিন্নভাবে আপনাকে হচ্ছে ট্যাগিং করতে চেয়েছিল, যাতে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের যারা সৈনিকরা আছে বা যারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীরা আছে তারা যাতে বিভ্রান্ত হয়। তো সেই সময় আপনি স্পষ্ট করেছেন, আপনি একটি পোস্ট দিয়েছেন যে ছাত্রলীগের সাথে আপনার কোনো সম্পৃক্ততা নেই এবং 5 আগস্ট পর্যন্ত যারা হচ্ছে আপনার এনসিপি বলেন কিংবা অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কখনো বলেনি যে আপনি ছাত্রলীগ। কিন্তু ইদানিং যখন হচ্ছে 5 আগস্টের পরে যখন হচ্ছে আপনাদের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হয়েছে বা যে যার মতো করে রাজনীতি শুরু করেছেন, তখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি আপনাকে এবং হচ্ছে হাসনাত আবদুল্লাহকে হচ্ছে ছাত্রলীগ ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছে। তো এই বিষয়টিতে কি বলবেন বা এই বিষয়টি নিয়ে কি বলবেন? প্রথমত হচ্ছে আমি যেদিন প্রথম 6 জুন সকালবেলা এই আন্দোলনের একজন সংগঠক হিসেবে যুক্ত হই, আমি নিজের প্রতি কনভিন্সড হয়ে যুক্ত হয়েছিলাম যে এটার শেষ পর্যন্ত আমি থাকবো, এতে যাই হোক না কেন। এতে যদি আমি যদি আবার চাকরি ক্ষেত্রে যাই, কোনোদিন সরকারি চাকরি না হয় হবে না, আমি আমার পথ তখন আমার গন্তব্য যেদিকে, তাকদির যেদিকে, আমি সেদিকে যাব। নিজের প্রতি কনভিন্স হয়ে যখন আমি আসি তখন অন্যকে কি বললো ওইটাকে আমি অত একটা পাত্তা দিইনি। এবং আপনি দেখবেন ওই অভ্যুত্থানের সময় যে কোনো ঘোষণা মঞ্চ, শাহবাগে হোক, প্রেস ব্রিফিং হোক, আপনি প্রথম কয়েকদিন অন্তত এক সপ্তাহ 3 জন ছিল, নাহিদ, সার্জিস, হাসনাত, এবং 3 জন কিন্তু 3টা ঘরানাকে রিপ্রেজেন্ট করতো। নাহিদ কখনো গণ অধিকার পরিষদ এগুলো করে নাই, কিন্তু ওই সার্কেলটার সাথে পরিচিত ছিল। আবার হাসনাত কখনো জামাত শিবির করে নাই, ছাত্রলীগও করে নাই, কিন্তু ওই ঘরানাটার সাথে যেহেতু ফোকাসের সাথে সম্পৃক্ত ছিল, পরিচিত ছিল। আবার আমি ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এটা অস্বীকার করার কিছুই নেই। তো এরপরে আমার যখন সুযোগ হয়েছে আমি সেগুলো বাদ দিয়ে দিয়েছি, প্রোগ্রাম গেস্টরুম করা সব কিছু। এবং এরপরে আমি আমার বিসিএস পড়াশোনা পড়ছিলাম প্রায় 1.5 থেকে 2 বছর, আমি ফুল ওইটাতে কনসেন্ট্রেট করি। ওই মধ্যবর্তী সময় আমার কোনো ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম তো করিই নাই, বরং আমার পুরো লাইফে কোনো দিন ছাত্রলীগের পদপদবিও ছিল না। এবং কিন্তু আমার ওই সার্কেলটার সাথে পরিচিতি ছিল। তো সেই জায়গা থেকে যারা ওই টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যারা ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করতো 13টা হলে ছেলেদের, তারা যদি ওই শাহবাগের রাজু ভাস্কর্যের ওই কোটা সংস্কার আন্দোলনের প্রোগ্রামে না আসতো, তাহলে 1 জুলাই কোনো দিন 17 জুলাই যেত না। এটা হচ্ছে তিক্ত বাস্তবতা। এবং ছাত্রলীগের শুধু যারা ক্যান্ডিডেট ছিল, যারা সেন্ট্রালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টেড ছিল, তারা বাদ দিয়ে প্রত্যেকটা হলের হল কমিটিতে ছিল, আমি মনে করি হল ভেদে 70-80% সরাসরি আমাদের আন্দোলনে ছিল। কারণ তারা ওই প্রোগ্রাম গেস্টরুম করতো একটু ভালোভাবে হলে থাকার জন্য, একটা সিটের নিশ্চয়তার জন্য, এবং দিন শেষে যেদিন তারা ওই প্রোগ্রামগুলো বাদ দিতে পারতো, মানে ওই প্রোগ্রাম গেস্টরুম থেকে বের হয়ে আসতে পারতো, তখন তারা ধীরে ধীরে কিন্তু ওই পড়াশোনায় মনোনিবেশ করতো, চাকুরির পড়াশোনা বা এই ধরনের পড়াশোনায়। তো আমার ক্ষেত্রেও সেম ছিল, এবং ওই অডিয়েন্সটা আমাকে দেখে ওখানে আসতো। পরবর্তীতে আসিফও আমাদের সামনে ধীরে ধীরে আসলো। এরপরে আপনি ধরেন কাদের বলেন, বাকের, মাহিন, রিফাত, রশিদ, তাদের আলাদা আলাদা আবার দায়িত্ব ছিল। তো সেই জায়গা থেকে 1 থেকে 17 জুলাই এমন কোনো দিন, এমন একটা মিছিল দেখাতে পারবেন না যেই মিছিলের সামনের সারির মাঝখানে আমি ছিলাম না। বিন্দুমাত্র কোনো দিন অ্যাকচুয়ালি এদিক থেকে ওদিক হয় নাই। এরপরে ডিজিএফআই নিয়ে গেল, ডিজিএফআই থেকে আবার ডিবি নিয়ে গেল, ডিবি থেকে 1 অগস্টে আমরা মুক্ত হলাম। মুক্ত হয়ে প্রথম যতজন সমন্বয়ক ছিল তাদের মধ্যে আমার একটা পোস্ট ছিল, যে একটা লম্বা পোস্ট এবং শেষ লাইন, আমাদের এ লড়াই চলবে। এর পরবর্তীতে আপনি ওই 3 আগস্ট দেখেন, আসিফ যখন ঘোষণা করলো বাই ফেসে ভিডিওতে যে পরশু নয় কালই লং মার্চ টু ঢাকা, 4 আগস্ট, এর কয়েক সেকেন্ড পরেই প্রথম ফেসবুকের পোস্ট, পরশু নয় পিছনে লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে কালই লং মার্চ টু ঢাকা, পোস্ট আকারে এটা আমারই প্রথম। এবং এরপরেও আপনি ওই 3 আগস্টে ওই শহীদ মিনারে আমাদের সহযোদ্ধারা, নাহিদ ছিল, আসিফ ছিল, ওরা ছিল, কিন্তু এই প্রথম সারির সমন্বয়ক হিসেবে আপনি যাদেরকে চিনেন তাদের যে কারো আগে প্রথমে আমি গিয়েছি, তারপরে হাসনাত গিয়েছে, এরপরে নাহিদ, আসিফ, ওরা আস্তে আস্তে এসেছে। হয়তো ডিস্টেন্সের কারণে এরকম হয়েছে, কিন্তু আমি তো এটা লক্ষ্য করি নাই যে ওরা আসছে কি না তারপরে আমি যাব, নো, আমি সবার আগে গিয়েছি। সো
আমি ওই জায়গায় ডিটারমাইন্ড ছিলাম 17 জুলাই পর্যন্ত যে আমার এই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন লাগবে, এবং 17 জুলাইয়ের পরে 16 তারিখে যখন আমাদের ভাই আবু সাইদকে হত্যা করা হলো, 18 জুলাই যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে নির্বিচার হত্যা করা হলো, 19, 20, 21 এই টাইমটাতে যখন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে, আমার শ্রমিক, পেশাজীবী ভাই বোনদেরকে অন্তত 500 জনকে এই 4 দিনে হত্যা করা হয়েছে, তখন আমি ডিটারমাইন্ড ছিলাম আমার যা হয়ে যাক, আমাকে মেরে ফেলুক, কিন্তু আমি এখান থেকে কোনো দিন এক চুলও নড়ব না। আপনি ওই 18 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত কোনো একটা জায়গায় আমার দ্বিমত তো দূরের কথা, দ্বিমত তো দেখাতেই পারবেন না, বরং আমি সবার আগে যখনই একটা সিদ্ধান্ত হয়েছে আমি এটা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছি পুরো দেশের মানুষের কাছে যাওয়ার জন্য, কারণ ওই টাইমে সবচেয়ে বেশি রিচ সমন্বয়কদের মধ্যে আমার ছিল। এটা আপনি ওই যদি যে কারোর সাথে একটু কমিউনিকেট করেন, একটু খোঁজ নেন, বলতে পারবেন অন্তত 5ই আগস্ট পর্যন্ত যে কারো চেয়ে। সো আমি এই জন্য সবার আগে যেন মানুষের কাছে চলে যায় আমি ওই কাজটা করতাম। ইভেন আমাদের ধরেন নাহিদের ক্ষেত্রে বলি বা আসিফের ক্ষেত্রে ওদের অনেক কম ছিল, আমার পরে এটা হাসনাতের হতো। তো সেই জায়গা থেকে এখন যেটা হয় আসলে, তখন তো উদ্দেশ্য ছিল শেখ হাসিনার পতন, সবাই ইউনাইটেড ছিলাম, এখন দল আলাদা হয়ে গিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ধরেন রাশিদ খানের মতো কিছু প্রোপাগান্ডাবাজ, তারপরে হচ্ছে আরও এরকম বেশ কিছু আছে। আমি জানি না আসলে, আমার সাথে অভ্যুত্থান চলাকালীন সময় নূর ভাইয়ের 2 বার কথা হয়েছিল এবং উনি নির্যাতিত, নিপীড়িত, এটা তো আমার স্বীকার করতে সমস্যা নেই, কিন্তু আমি রাশিদ খানকে কোথাও কোনো সিনে দেখি নাই, আমি জানি না উনি কোথায় ছিল আসলে। তো এবং আমি এটাও শুনেছি 18 জুলাই থেকে 1 আগস্ট এই যে সময়টা, এই সময়ে ধরেন সাদিক কিংবা ফরহাদ কিংবা ওই যে শরফুদ্দিন ভাই, এরপর আমাদের আলিয়া হোসেন জুনায়েদ ভাই, রাফে সালমান রিফাত ভাই, ওনাদের একটা ভালো ভূমিকা ছিল পরামর্শ থেকে শুরু করে বিভিন্ন পলিসির ক্ষেত্রে। তো এগুলো স্বীকার করতে তো কোনো সমস্যা নেই আসলে, কাউকে ক্রেডিট দিলে তো মানে নিজেরটা কম হয়ে যায় না। কিন্তু আমি দেখি কিছু পলিটিশিয়ান যাদের ন্যূনতম বিবেকবোধ, ব্যক্তিত্ব কোনো কিছু নাই, তারা অন্য দল করে দেখে আরেকজনকে এখন প্রশ্নবিদ্ধ করতে চায়, সিঙ্গেল আউট করতে চায়। এটা হচ্ছে একটা পলিসি, সিঙ্গেল আউট করে করে একটা দলকে ছোট করবে। নাসিরুদ্দিন পাটোয়ারিকে তার কথা দিয়ে সিঙ্গেল আউট করছে, আমাকে সিঙ্গেল আউট করছে, আমি ছাত্রলীগের নেতা, অথচ আমার জীবনে কোনো পদ পদবি ছিল না। ছাত্রলীগের যারা নেতা তারাই জানেন আমি ছাত্রলীগের নেতা, আর বর্তমান তথাকথিত কিছু নব্য বিএনপি আমাদেরকে সেটা বানিয়ে দেয়। এবং মানে দিন শেষে আসলে ব্যাপারটা কি, আমি এগুলো নিয়ে বিন্দুমাত্র কখনো এগুলার মানে কাউন্টার যুক্তি দেই না, কারণ আমি তো জানি সত্যটা কি, এবং আমি জানি তাদের এই মিথ্যা প্রোপাগান্ডা এটা সাময়িক সময়ের জন্য। আক্ষেপটা অন্য জায়গায় থাকতে পারে যে আমাদের এই যে এত বড় একটা লড়াই সংগ্রামের পরে, এত বছরের মানুষের জুলুম নির্যাতনের পরে এখনও আমাদের মনস্তত্ত্ব, চিন্তা ভাবনা এগুলো আগের মতোই, খুবই পুরাতন ধাঁচের, সেটা থেকে বের হইতে পারি নাই, দলীয় কামড়ি, ওই জায়গায় আক্ষেপটা থাকতে পারে। কিন্তু শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার যে 3 বারে লুটপাটের ভোট করেছে, রাতের ভোট, অবৈধ ভোট করেছে, যে ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এমন একটা স্বৈরাচারকে হটানোর যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা নেতৃত্বের জায়গায় ছিলাম। আমার জন্য এর চেয়ে গর্বের বেশি কিছু হইতে পারে না, এবং আমি এটা নিয়ে সবসময় প্রাউড ফিল করি। না, প্রথমত ব্যাপারটা এরকম না, আসলে দুঃখজনক হলেও সত্য, সামান্য কিছু শহীদ পরিবার এবং অল্প কয়েকজন জুলাই যোদ্ধাকে বিএনপির শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা হিসেবে প্রকাশ করার চেষ্টা করছে। এই জন্য তারেক রহমানের সাথে ওই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের যে প্রোগ্রাম, ওইখানে আহতদের পক্ষ থেকে তারেক রহমানের পাশে মঞ্চে যে ছিল, ওই লোকের নেতৃত্বে 2 দিন আগে প্রেস ক্লাবে আমাদের ওলামা অ্যালায়েন্সের একটা প্রতিবাদ কর্মসূচি ছিল আলিফের চোখ ফিরিয়ে দেওয়ার বিষয়ে। সেখানে ওই জুলাই যোদ্ধার নেতৃত্বে হামলা হয়েছে। তো আসলে এটা তো সত্যি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতটুকু করা দরকার ছিল ততটুকু হয় নাই, এবং আমরা তো সরকারে আমাদের মাত্র 2 জন ছিল, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। এর মধ্যে নাহিদ ইসলাম অল্প কিছুদিন ছিল, 5-6 মাস, তারপর পার্টিতে চলে আসে। এখানে তো উপদেষ্টা প্রায় 25 জন ছিল, এবং এইখানে আসলে তাদের অনভিজ্ঞতা, অদক্ষতা এটা একটু দায়ী। আসলে তারা ওই বোল্ড ডিসিশনটা নিতে পারে নাই, কিন্তু তারা সৎ ছিল, আমাদের যতটুকু অবজারভেশন আর কি, কিন্তু যতটুকু করার অতটুকু করতে পারে নাই, এটা হচ্ছে রিয়েলিটি। কিন্তু এটার পিছনে একটা কারণ আছে, এটার পিছনে সবচেয়ে বড় বাধা ছিল বিএনপি।
বিএনপি আসলে করতে দেয় নাই। আপনি দেখেন বিএনপিও তো 6 মাস ধরে ক্ষমতায় আছে, কয়দিন শাহবাগ ব্লক হয়েছে? একদিনও হয় নাই। কিন্তু প্রথম 6 মাসে ইউনূস সরকারের বিরুদ্ধে অন্তত 100 দিন শাহবাগ ব্লক হয়েছে। যমুনা দিনের পর দিনে ব্লক হয়েছিল, ওই সিটি কর্পোরেশন দিনের পর দিন ব্লক করেছিল। কে ব্লক করেছে? এগুলো সবগুলো বিএনপি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কাজগুলো করেছে। সো তারা যেহেতু বড় রাজনৈতিক দল, তারা সবচেয়ে বড় বাধাটা সৃষ্টি করেছে। তাদের বড় রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি সহযোগিতা তো করা দরকার ছিল, তাহলে সবচেয়ে বেশি সহযোগিতা না করে তারা সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করেছে। কারণ তারা সবসময় তাদের মনে ছিল সব সংস্কারের দরকার নেই, পরিবর্তনের দরকার নেই, দ্রুত নির্বাচনটা দরকার, ক্ষমতায় যাওয়া দরকার। তারপরে ইউনূস সরকার টেনে হিসড়ে একটা সংস্কারের রোডম্যাপ তৈরি করেছে, গণভোট নিয়েছে। দেখেন বিএনপি এটা বাস্তবায়ন করছে না। তাহলে এগুলো ছিল তাদের মনের বিষয়। এখন এত বড় একটা রাজনৈতিক দল যদি এগুলো না চায়, একটা অন্তর্বর্তীকালীন সরকার যে অরাজনৈতিক, সে আসলে চাইলেও এত কিছু বাস্তবায়ন করতে পারবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন পর্যন্ত যে কয়েকটা পরিবর্তন হয়েছে, সংস্কার হয়েছে, জুলাই যোদ্ধাদের জন্য যা একটু হয়েছে, যতটুকু বিচার হয়েছে, সব অন্তর্বর্তীকালীন সরকারের আমলের। এই বিএনপি সরকার এসে এখন পর্যন্ত একটা উদ্যোগ নেয়নি। সো আমরা এইটুকু স্বীকার করি, যতটুকু হওয়া দরকার ছিল হয়নি, কিন্তু যতটুকুই হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে। বিএনপি সরকার এখন পর্যন্ত কিছুই করেনি। আর দিন শেষে আসলে আমি জুলাইকে দেখি যে একটা যে গণ্ডি ছিল, একটা যে চিন্তার সীমাবদ্ধতা ছিল, একটা যে আমাদের সংস্কৃতির সীমাবদ্ধতা ছিল, সেটাকে ভাঙা হয়েছে। ভেঙে নতুন একটা যাত্রা শুরু হয়েছে। এই যাত্রাটা কন্টিনিউ করতে হবে, আমাদের কথা বলা জারি রাখতে হবে, অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যেতে হবে, যে কোনো অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে, একজন হলেও দাঁড়াতে হবে, আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হবে, আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আরও হয়তো চোখ নিতে পারে, রক্ত নিতে পারে, কিন্তু আমরা যদি যাত্রাটা অব্যাহত থাকি, বিএনপি না কেউই আগামীতে ইনশাআল্লাহ কখনো স্বৈরাচার হয়ে দাঁড়াতে পারবে না।